আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আলোচনা করতে, বিশেষ করে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারী পরিস্থিতি, পাশাপাশি অন্যান্য জনগুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি সংশ্লিষ্ট এবং বিশ্লেষকদের সঙ্গে। যথারীতি আমরা আলোচনা শুরু করছি কোভিড-19 পরিস্থিতি নিয়ে। একজন চিকিৎসক আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন, যিনি ঢাকার ল্যাবিড হাসপাতালের ইন্টারনাল মেডিসিন এবং রিউমাটোলজি বিশেষজ্ঞ ডাক্তার জুবায়ের আহমেদ। ডাক্তার জুবায়ের আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। অনেক কিছু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। তো প্রথমেই একটু শুনবো করোনা পরিস্থিতি নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গায়। যেটুকু আমরা জানি যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়েও কাজ করছেন, এবং আমরা প্রায় 9 মাস পার করলাম বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে রোগী শনাক্ত হবার পরে, এবং আমরা এর মধ্যে অনেক পরিসংখ্যানের সঙ্গেও পরিচিত হয়েছি। কিন্তু আপনার অভিজ্ঞতাটা শুনবো। বিশেষ করে আমরা দেখছিলাম যে প্রথম যখন বাংলাদেশে এই সংক্রমণটি বাড়ছিল, তারপর আবার কমতে শুরু করলো, আবার আমরা দেখছি গত কয়েক সপ্তাহ ধরে এই গ্রাফটি ঊর্ধ্বমুখী। দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আপনার চোখে পড়ছে? বিশেষ করে কোন বয়সী মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন, বা যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অন্য কোনো অসুখ বা জটিলতা আগে থেকেই ছিল কিনা, আপনার পর্যবেক্ষণ? জি, আসসালামু আলাইকুম। আসসালাম। ধন্যবাদ এটিএন কে আমাকে নিয়মিতভাবে আমন্ত্রণ জানানোর জন্য। বেসিক্যালি গত 8-9 মাস ধরেই আপনারা আমার সাথে আছেন বা আমিও আপনাদের সাথে আছি। আমরা জনগণকে চেষ্টা করছি প্রতি মুহূর্তে আপডেট দিয়ে রাখার জন্য, এবং একটা পজিটিভ একটা অ্যাটিটিউড নিয়ে যাতে আমরা সবাই এই বর্তমান এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে ফেস করতে পারি। তো বর্তমানে বেসিক্যালি কেউ কেউ বলেন সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে, এবং কেউ কেউ বলে থাকেন যে ফার্স্ট ওয়েভের এখন শেষ হয়নি, সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার কি আছে। অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়েভ হোক আর সেকেন্ড ওয়েভ হোক, ইটস এ ওয়েভ। এবং এই ওয়েভ যখন চলছে, আমাদের কাজ হলো এই এই পরিসংখ্যানের দিকে না তাকিয়ে পেশেন্ট ম্যানেজমেন্ট করা, সাকসেসফুলি মানুষকে সুস্থ থাকতে সাহায্য করা, এবং মানুষকে রোগ প্রতিরোধ এবং রোগ নিরাময়ে সহযোগিতা করা সর্বোচ্চ রকমের স্কিল, পারফরমেন্স এবং এক্সপেরিয়েন্স সহকারে। তো যেটা আপনি প্রশ্ন করছিলেন, যখন ফেব্রুয়ারি মার্চ মাসে এই ডিজিজটার ফার্স্ট বাংলাদেশের মার্চ মাস থেকে অফিসিয়ালি আমরা যখন ডিক্লেয়ার করি, তখনকার সিচুয়েশন ছিল অনেকটা তাদের সেই সময় আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই ছিলেন এল্ডারলি মেল, যেটি 60 পুরুষরার সংখ্যা বেশি ছিল, এবং সেই সাথে ইয়াং ফিমেল, অর্থাৎ 35 থেকে 45 বছর বয়সী ইয়াং ফিমেলরাও খুব বেশি আক্রান্ত ছিলেন। থার্ডে ছিলেন মধ্যবয়সী এবং বয়স্ক মহিলারা, এবং খুবই অল্প সংখ্যক শিশু কিশোররা বা কিশোরীরা এই রোগে আক্রান্ত ছিলেন। তো এবারের সেকেন্ড ওয়েভে, যেহেতু শীতকালে প্রারম্ভে আমরা সবসময় জানি যে শীতের ফ্লুর অ্যাটাক বেশি হয়, নিউমোনিয়ার অ্যাটাক বেশি হয়। এটা যুক্তরাষ্ট্রে যেমন সত্য, নর্থ ইউরোপে যেমন সত্য, বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এবার এই ফ্লুর সাথে অতিরিক্ত ভাবে অ্যাড অন হয়েছে কোভিড ইনফেকশন। তো আমাদের ফ্লু রোগীদের সংখ্যার নিয়ারলি 30 থেকে 40% আসছেন নিউমোনিয়া অথবা ইনফ্লুয়েঞ্জার সাথে অতিরিক্ত হিসাবে কোভিড ইনফেকশনে আক্রান্ত হয়ে। এরকমও আমরা পাচ্ছি যে একই পরিবারের 10 থেকে 15 জন বা 20 জনও একই সাথে আক্রান্ত হচ্ছেন, কেউ কেউ সিভিয়ার সিমটম নিয়ে, কেউ কেউ হালকা সিমটম নিয়ে। তবে এবারে আমাদের এক্সপেরিয়েন্স হলো যে এবার বয়স্ক পুরুষদের অ্যাটাকের হার সিজনের শুরুর চেয়ে অনেক অনেক বেশি। আচ্ছা, আমরা তো মোটামুটি গত 9 মাসে বাংলাদেশে, এবং আরও যদি কয়েক মাস বাড়িয়ে ধরি বিশ্বের অন্যান্য দেশের বিবেচনায়, তাহলে আমরা কিন্তু এরই মধ্যে দেখছি যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কী ধরনের চিকিৎসা পদ্ধতি, কী ধরনের প্রসিডিউর চলবে, সেটি মোটামুটি কিন্তু একটি স্থির চর্চা বা অনুশীলনে আমরা কিন্তু এসেছি। আমাদের চিকিৎসকরাও আগের চেয়ে অনেক অভিজ্ঞ হয়েছেন সামাল দেবার বিষয়। কিন্তু একটু আপনার অভিজ্ঞতা থেকে আরেকটু আমরা একটু বুঝতে চাইবো যে আমরা প্রথম দিকে কিন্তু আমাদের কাছে তথ্য কম ছিল, এখন তো তথ্য একটু বেশি। যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে যাচ্ছেন, তাৎক্ষণিকভাবে না হলেও কিছুটা দীর্ঘমেয়াদে বা কয়েক মাস বা কয়েক সপ্তাহ পরে তাদের মধ্যে এমন কোনো উপসর্গ, এমন কোনো শারীরিক জটিলতা কি দেখা দিচ্ছে, যেটি নিয়ে আসলে আমাদের এখন থেকে একটু ভাবনা চিন্তা করা উচিত, বা সংশ্লিষ্ট ব্যক্তির হয়তো একটু সতর্ক থাকা উচিত? জি, আপনার প্রশ্নের দুটো অংশ। প্রথম অংশে এটা আমি বলতে চাই যে যারা আগে একবার করোনা আক্রান্ত হয়েছেন, আজ থেকে 3-4 মাস বা 5 মাস আগে, এদের মধ্যে অনেকেই দ্বিতীয়বারও ইনফেকশনের অ্যাটাক নিয়ে এসেছেন, এবং তাদের আগের ইনফেকশনের সময় লাঙে যতটুকু, ফুসফুসে যতটুকু ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল,
এবার সেই ক্ষয়প্রাপ্ত ফুসফুসে আবার নতুন করে নিউমোনিয়ার সংক্রমণ হয়, তাদের কষ্টের মাত্রা ডেফিনেটলি প্রথম অ্যাটাকের চেয়ে একটু বেশি হচ্ছে যারা আগে একবার আক্রান্ত হয়েছিলেন। আর সেই সাথে আমি যেটা বললাম, সিজনাল ফ্লু এবং নিউমোনিয়ার কারণেও কিন্তু তাদের অ্যাটাকের মাত্রা বা কষ্টের তীব্রতা অনেক বেশি। আর এছাড়াও যারা কোভিড থেকে উঠে আসছেন, তারা অনেক সময় যেটাকে আমরা বলি এক্সটেন্ডেড বা লং কোভিড সিনড্রোম, যেটা তারা দীর্ঘকালীন ভাবে তারা শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথা, বুকের মাংসপেশিতে ব্যথা, মাথা ঘুরানো, বমি বমি ভাব, খাবার অরুচি এবং কিছু কিছু হরমোন ডেফিসিয়েন্সি, থাইরয়েড এবং কর্টিসল ডেফিসিয়েন্সি এবং কোনো কোনো ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেও ভুগছেন। তো আমি মনে করি যে কোভিড সেরে যাওয়ার পরেও ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত আমরা একটু সতর্ক দৃষ্টি রাখতে চাই রোগীদের দিকে। বিশেষ করে অনেকে কিন্তু কোভিড থেকে ওঠার পরে ব্রেন স্ট্রোক এবং হৃদরোগেও আক্রান্ত হচ্ছেন। এই ধরনের কিন্তু আমাদের সামনে অসংখ্য উদাহরণ রয়েছে। তো আমি বলবো যে কোভিড সেরে যাওয়ার পরও আমরা ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত রোগীদেরকে অন্তত উইকলি না হোক এভরি 2 উইকস রোগীদেরকে আমরা ফলো আপ করাটাকে সেফ মনে করি। কারণ হলো আমাদের যাতে তারা যে কোনো সিচুয়েশনটাকে ফেস করার মতো পরিবেশ এবং গাইডেন্স যাতে আমাদের কাছ থেকে পান। আপনি বলছিলেন যে অনেকেই দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন, সেরকম কথা আমরা তো আগে থেকেও শুনছি। আমরা সাম্প্রতিক সময়ে আমাদের গণমাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি বড় আলোচনা টিকা আবিষ্কার হওয়া এবং সেটি খুব শীঘ্রই বাংলাদেশেও সহজলভ্য হতে শুরু করবে। প্রস্তুতি চলছে যে কিভাবে বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়া যাবে। কিন্তু আমরা জানি যে কোনো একটি ভাইরাসে আক্রান্ত হলে তার শরীরে এমনিতেই এক ধরনের অ্যান্টিবডি বা প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়, যদিও সেটি কতদিন দীর্ঘায়িত হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে করোনা ভাইরাসের ক্ষেত্রে। কিন্তু যদি এটি দ্বিতীয়বারও যদি আক্রান্ত হওয়ার ঘটনা যদি বেশি বেশি ঘটতে থাকে, তাহলে টিকা কার্যকর হবে কিনা সে নিয়েও তো আসলে একটি বড় প্রশ্ন সামনে চলে আসছে। আপনি কি যোগ করবেন? টিকা বিষয়ে আসলে অতিরিক্ত প্রত্যাশা কখনোই আমাদের রাখা উচিত হবে না। কারণ আমরা সবাই জানি এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, যে কোনো টিকা যে কোনো পপুলেশনের ক্ষেত্রে যখন কার্যকরী হয় সেটা সাধারণত 16 থেকে 18 মাস সময় লাগে এটা পুরোপুরি ফেজ 4 ট্রায়াল দিয়ে সাকসেসফুল টিকা হিসেবে ঘোষণা দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হওয়ার জন্য। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে অক্সফোর্ড থেকে যে টিকার গবেষণা শুরু হয়েছিল সেটা বারবার ধাক্কা খেয়েছে টিকার কার্যকারিতা নিয়ে। শেষ পর্যন্ত গ্রেট ব্রিটেন পর্যন্ত ফাইজার কর্তৃক আবিষ্কৃত টিকাটাকে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। তো আমরা বুঝতেই পারি যে টিকা বিষয়ে আমাদের অতিরিক্ত প্রত্যাশা বা বাস্তবসম্মত প্রত্যাশা থাকা উচিত, কোনো অতিরিক্ত প্রত্যাশা থাকা উচিত নয়। রাদার এখন পর্যন্ত আমরা কিন্তু রোগ প্রতিরোধ এবং মাস্ক ব্যবহার, হাত পরিষ্কার করা, শারীরিক দূরত্ব বজায় রাখা, এইসবকেই গুরুত্ব দিতে চাচ্ছি। অনেকেই ভাবছেন যে টিকা এসে গেলে আমরা বেঁচে যাব। অ্যাকচুয়ালি প্রকৃত সত্য সেটা নয়। কারণ আমরা জানি যে ফ্লু বা নিউমোনিয়া টিকা দেওয়ার পরেও কিন্তু মানুষের ফ্লু বা নিউমোনিয়া হতে পারে। ঠিক তেমন ভাবে কোভিডে ইনফেকশন হওয়ার পরও যেমন আমরা জানি যে অ্যান্টিবডি তৈরিটা খুব ভেরিয়েবল, কারো শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, কারো হয় না। যাদের তৈরি হয় তাদেরও দেখা যায় 6 to 8 উইকস পরে সেই অ্যান্টিবডি নাই হয়ে যায়। তো টিকার কার্যকারিতা নিয়ে আমি মনে করি বাস্তবসম্মত প্রত্যাশা থাকতে হবে এবং এমনকি টিকা যদি কার্যকর না হয় এই বিষয়ে হতাশার কোনো কারণ নেই। কারণ আমরা তো সাকসেসফুলি বাংলাদেশে এই রোগটা যথেষ্ট পরিমাণে আমরা সফলভাবে ট্রিট করতে পারছি। আমি নিজেও ডায়াবেট হসপিটালে কোভিড ইউনিটের একজন মেম্বার এবং আমরা সম্মিলিতভাবে আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ, ফুসফুস বিশেষজ্ঞ এবং অন্যান্য ডিপার্টমেন্ট সহকারী, আমি ইন্টারনাল মেডিসিন এবং রিউমাটোলজি এবং ইমিউনোলজি বিশেষজ্ঞ, আমরা সবাই মিলে একটা গ্রুপ হিসাবে আমরা কিন্তু কোভিড ম্যানেজমেন্ট করছি এবং রোগীর কোনো অর্গান সিস্টেম যাতে কম্প্রোমাইজ না হয় সেটা আমরা খেয়াল রাখছি। এটা সাকসেসফুলি বলতে পারি বাংলাদেশের অন্যান্য সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো একটা ইউনিফাইড প্রোটোকলে এইভাবে এই রোগটাকে ফেস করছে এবং জনগণকে সুস্থ শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছে। কার্যকর টিকা আসার আগে পর্যন্ত অথবা করোনা ভাইরাস নামক এই ঘাতক অণুজীবটি নির্মূল হওয়া পর্যন্ত আমরা হয়তো এই ভরসায় থাকতে পারি যে একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি এর মধ্যে আমাদের হাতে রয়েছে এবং বাংলাদেশে সেটি সরকারি বেসরকারি হাসপাতালে তার চর্চা হচ্ছে। অনেক ধন্যবাদ ডাক্তার জুবায়ের আহমেদ আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নিশ্চয়ই আবারও কথা হবে, যেহেতু করোনা ভাইরাস আরও দীর্ঘায়িত হতে পারে বলে এক ধরনের আশঙ্কা রয়েছে, ফলে নিশ্চয়ই কথা হবে আপনার সঙ্গে। আমরা আরও দুজন অতিথির সঙ্গে কথা বলবো অন্য আরেকটি বিষয়ে। এ পর্যায়ে নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করব। আলোচনাটি ঠিক পুরনো একটি ইস্যু নিয়ে, গত কয়েকদিন ধরেই আমরা আসলে দেখছি এ নিয়ে বিস্তর আলোচনা। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, প্রথমে তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক এবং রয়েছেন লেখক ও গবেষক হাসান মোর্শেদ। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো একে একে যাই। প্রথমে আরিফ জেপ্তিক, আপনার কাছেই যে বিষয়টি নিয়ে যেতে চাই। আমরা সাম্প্রতিক সময়ে ভাস্কর্য ইস্যু নিয়ে অনেক আলোচনা শুনছি, আলোচনা চলছে, আলোচনা হয়তো চলবে। সেই আলোচনায় যাবার আগে আমরা একটু আমাদের অনলাইনে যে কন্টেন্ট গত কয়েক বছর ধরে যে কন্টেন্ট প্রস্তুত হচ্ছে এবং সেই কন্টেন্টের বিস্তার যেভাবে হচ্ছে, যারা সেই কন্টেন্ট দেখছে, শিখছে এবং ধারণ করছে, এই প্রসঙ্গটি একটু ধরতে চাই। আপনি নিজেও অনলাইনে যথেষ্ট সক্রিয় এবং অনেক কন্টেন্ট নিয়ে আপনি নিজেও ভাবেন এবং নিজেও তৈরি করেন, এবং এই বিষয়ে আপনাকে সবসময় আমরা সোচ্চার দেখি। তো এই সাম্প্রতিক সময় আমরা যে বিষয়গুলো দেখছি, যে আমরা মানসম্পন্ন কন্টেন্ট, যেখানে যে কন্টেন্টের মাধ্যমে একজন মানুষের দেশপ্রেম তৈরি হবে তার বোধ, তার অনুভূতির জায়গাগুলো সুষ্ঠু হবে, এর বিপরীতে আমরা দেখছি যে মানহীন, ভুলভাল, গুজব সমৃদ্ধ, বিজ্ঞান ভিত্তিক নয় এমন অনেক কন্টেন্ট আসলে বেশ ছড়াছড়ি, এবং সেখানে প্রত্যেকেই স্বাধীনভাবে সেই কন্টেন্ট সম্পাদনাবিহীনভাবে সেটি প্রকাশ করছেন, এবং তার ব্যাপক বিস্তৃতি আমরা দেশ জুড়ে লক্ষ্য করছি। এবং এখানে আরেকটি বিষয়, যে সেই কন্টেন্টের তথ্যগত নির্ভুলতার চেয়ে সেগুলো সাধারণ মানুষ, যে আমাদের দেশের সাধারণ মানুষ আসলে কঠিন কথা হয়তো নাও বুঝতে পারে, কিন্তু তারা যে ভাষায় যে কথাগুলো বোঝে, কন্টেন্টগুলো সেই ভাষায় সেই অ্যাপ্রোচে তৈরি, এই কারণেই বেশি ছড়াচ্ছে কিনা, এরকম অনেক আলোচনা রয়েছে। তো আপনার কাছে শুনতে চাই আপনার ভাবনা বিশ্লেষণটুকু। প্রথম কথা হচ্ছে, মানহীন কন্টেন্ট এই কারণেই জায়গা নিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে মান সম্পন্ন কন্টেন্ট কেউ তৈরি করছে না। আপনারা যারা টেলিভিশনে আছেন আপনারা তৈরি করছেন না, এবং বাকি যারা অনলাইনে আছেন তারা করছেন না। একসময় টেলিভিশনের নাটকগুলো এত চমৎকার হতো যেগুলো দেখার জন্য রাস্তাঘাট খালি হয়ে যেত। বাকের ভাইয়ের ফাঁসির গল্প ছাড়াও যে কোনো ধারাবাহিক নাটকের কথা যদি বলেন, আপনি দেখবেন যে রাস্তাঘাট খালি হয়ে যেত। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি নওরোজ সাম্প্রতিক 2টো বা 3টা বাংলা নাটকের নাম বলেন যেগুলো আপনি বলতে পারবেন না, আমি নিশ্চিত। এবং সবগুলো টেলিভিশন চ্যানেলই এখনো মানসম্পন্ন অনুষ্ঠান তৈরি করে না। তারা যেটা করে, তারা খুব ভাড়ামপূর্ণ এক ধরনের মনোটোনাস নাটক বেশিরভাগ জায়গায় তৈরি হচ্ছে। সো টেলিভিশনের এই বিনোদনের একটা খরা আছে। দ্বিতীয় হচ্ছে কি, গান বাজনা, আগে চমৎকার কিছু গান হতো, এবং একেবারে যদি আমরা বলি যে ব্যান্ড সঙ্গীত ছিল তরুণদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, এর বাইরেও পল্লীগীতি হতো, এক ধরনের আধুনিক গান হতো। এই জায়গাগুলোতে এখন নাই। ক্যাসেট এবং সিডি শিল্প ধ্বংস হয়ে যাওয়ার কারণে এই ধরনের গানগুলো আসলে খুব একটা তৈরি হচ্ছে না, তো মানুষের বিনোদনের জায়গায় কমে গেছে। গ্রামে গঞ্জে এই শীতকালে যাত্রাপালা হতো, সার্কাস হতো, সেগুলা দীর্ঘদিন ধরে বোমা টোমা মারা হচ্ছে, এবং প্রশাসন এগুলাকে কোনোভাবেই এখন আর সহজে এলাও করে না। দেশের যাত্রা শিল্প বসে গেছে। সিনেমা শিল্পের অবস্থা ভয়ঙ্কর খারাপ। আমরা জানি একই ঘটনা, মানহীন কন্টেন্ট তৈরি করা হয়েছে, নকল, অশ্লীলতা, এই সেই মিলে বোরিং এবং একই কাহিনী। আমাদের ওই রকম সিনেমা শিল্পে এখন আর তারকা নাই, যে অনেক অমুক নায়িকা বা অমুক নায়ক, কয়েকজন ভালো ভালো নায়ক নায়িকা নাই, ভালো মেকার নাই, তো কোথাও কিছু নেই। তো আমরা ইন্টারনেটে গিয়ে তো খারাপ কন্টেন্টই পাবো। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, ইন্টারনেটে আপনি দেখবেন এক ধরনের পুলিশিং যেটা সরকার করেছে গত কয়েক বছর ধরে, এটা করে বাকি সবগুলো ধারাকে তারা বন্ধ করে দিয়েছে। আপনি ওই ফেসবুকে লাইভে একজন নারী যখন একটা পণ্য বিক্রি করেন, উনি যখন একটা ভুলভাল পণ্য বিক্রি করেন, এইটাতে যে পরিমাণ অ্যাকশন হয়, এর বাইরে যখন ভুলভাল কন্টেন্ট ইউটিউবে থাকে, অশ্লীল কথাবার্তা থাকে, অশ্লীল ওয়াজ থাকে, অশ্লীল অন্যান্য জিনিস থাকে, জীবনেও আপনি শোনেন নাই কাউকে এটা নিয়ে কেউ জিজ্ঞাসাবাদ করেছে যে ভাই আপনি ও বৈজ্ঞানিক কথা বলছেন, এর ইন্টু 2² সামথিং মাকড়সার জাল দিয়ে কোভিড এর করোনার টিকা আবিষ্কার করা যায়, স্বপ্নে মারুফ মাল্লিক পেয়েছেন। এই যে ভুলভাল মিথ্যা অসংখ্য কন্টেন্ট, আপনি কোনোদিন শোনেন নাই যে সরকারের পক্ষ থেকে এদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এগুলো আপনি পেলেন কোথায়, এসব অবৈজ্ঞানিক কথা, অবাস্তব কথা, মিথ্যে কথা আপনারা বলছেন। যার কারণে এইটা অনেক বিস্তার লাভ করেছে। আমি মানুষ যারা ভোক্তা যারা, তারা তো একটা শূন্য স্পেস নেবে না, তাদের তো বিনোদনের প্রয়োজন। তো সেই বিনোদন যখন আপনি টেলিভিশনে দিবেন না, সিনেমাতে দিবেন না, সেই বিনোদন যখন আপনি কোথাও যাত্রাপালার মাধ্যমে দিবেন না, তখন একমাত্র ইন্টারনেটের উপরে তারা যেটা পাবে তারা সেটাই গিলবে, কারণ এটা তো কম্পিটিশনহীন একটা জায়গা, এবং তাই হচ্ছে।
আমরা এই প্রসঙ্গেই থাকবো, আপনার কাছে আসবো আবারও ফিরে। হাসান মোর্শেদের কাছে যেতে চাই, যেটি আসলে আরিফ জেদ্দিক বলছিলেন যে আমরা আসলে যে কন্টেন্টগুলো এখন আসলে বেশি বিস্তার হতে দেখছি, যেগুলো বেশি লোকের কাছে পৌঁছে যাচ্ছে, এর বিপরীতে মানসম্পন্ন কন্টেন্টের আসলে এক ধরনের সংকট রয়েছে। যাদের উপর দায়িত্ব, যারা আসলে ক্ষমতা রাখেন এ ধরনের কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে, তাদের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা এবং উদাসীনতা হয়তো রয়েছে বলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা সাম্প্রতিক সময় যে বিষয়গুলো দেখছি, যে মানহীন তথ্য, অসত্য তথ্য, অবৈজ্ঞানিক তথ্য, গুজব ছড়াতে পারে এ ধরনের তথ্য। এর বাইরে আরেকটি বিষয় যেটি আসলে উদ্বেগে, সেটি হলো যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এক ধরনের বিদ্বেষ ছড়ানো হচ্ছে, যেটি হয়তো তাৎক্ষণিকভাবে তার কোনো ফল না পাওয়া গেল, দীর্ঘমেয়াদে কিন্তু এক ধরনের বিদ্বেষের বীজ রোপণ করা হচ্ছে যারা এটি দেখছে তাদের মধ্যে। এবং গ্রামের সাধারণ মানুষ যারা হয়তো অত বেশি যাচাই বাছাই করবার সুযোগ নেই, যাদের হয়তো অন্যের কথায় প্রভাবিত হয়েই যাদের মতামত গঠন হয়, তাদের ক্ষেত্রে এটি অনেক বেশি কার্যকর হচ্ছে। আপনি কি বলবেন? ধন্যবাদ নৌরুজ। আমি আসলে আরিফ যে জায়গায় কথা শেষ করেছেন সেখান থেকে শুরু করতে চাই। যে একটা শব্দ, যে ডিজিটাল বাংলাদেশ শব্দটাকে এখনো আমাদের অনেকে ট্রল হিসেবে ব্যবহার করেন, কিন্তু অস্বীকার করার সুযোগ নেই যে গত এক যুগে, গত 12 বছরে বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আমরা ডিজিটাল শক্তিটাকে কিন্তু আমরা পৌঁছে দিতে পেরেছি। এখন এই যে ডিজিটাল টেকনোলজি, ইটস এ পাওয়ার লাইক ইলেকট্রিসিটি যেরকম একটা পাওয়ার, সেই রকম একটা পাওয়ার হচ্ছে আপনার এই ডিজিটাল টেকনোলজি। গত সপ্তাহে আমি সুনামগঞ্জের একেবারে প্রত্যন্ত একটা হাওড়ে গিয়েছি। হাওড়ের ছোট্ট একটা গ্রাম, 300 মানুষ এই গ্রামে, একেবারে কন্টেন্ট অবস্থায়, গ্রামের বাইরে পা দেওয়ার জায়গা নেই, ছোট্ট সামান্য জায়গার মধ্যে 300 পরিবারের জন্য আপনার পানীয় জলের টিউবওয়েল আছে একটি এবং স্যানিটারি টয়লেট নেই একটিও। কিন্তু সেই গ্রামে ইলেকট্রিসিটি চলে গেছে এবং ইলেকট্রিসিটির রেজাল্ট হিসেবে চমৎকার নেটওয়ার্কে ইন্টারনেট চলে গেছে। এইবার দেখেন, যে মানুষের খাবার পানি নেই, যে মানুষের স্যানিটেশন নেই, যে মানুষের শিক্ষা নেই, আমি কি করছি? আমি তার হাতে কিন্তু একটা অসম্ভব শক্তিশালী একটা জিনিস আমি তার হাতে তুলে দিয়েছি। আপনি যে জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছে দেবেন, আগে কনফার্ম করতে হবে যে ওই জায়গার এই মানুষগুলো ইলেকট্রিসিটি ব্যবহার করতে সে জানে। ইলেকট্রিক কানেকশনে হাত দিলে তার জন্য বিপদ হতে পারে, এই সেন্সটুকু আগে তার তৈরি করে রাখা হয়েছে। তারপরে আমি ওইখানে ইলেকট্রিসিটি দিয়েছি। বা ইলেকট্রিসিটির একটা দুর্ঘটনা ঘটলে আমার সেফটি ক্লজ কি হতে পারে, আমি সেই সতর্কতাগুলো আমি আগে থেকে ঠিক করে রেখেছি। কিন্তু দেখেন, আমরা এই যে ডিজিটাল পাওয়ারটা, অসম্ভব শক্তিশালী একটা পাওয়ার আমরা সর্বস্তরে পৌঁছে দিয়েছি। এর খুবই ভালো, খুবই পজিটিভ সব দিকগুলো আছে, কিন্তু নেগেটিভ দিক কি কি হতে পারে? প্রত্যেকটা শক্তির কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। সেটা কিন্তু সেই সতর্কতা, সেই প্রিকশনটা আমরা করিনি বলেই আরিফ যে জায়গাটা বলছিলেন, যে আমরা করিনি বলেই যে শূন্যতাটা তৈরি হয়েছে, সেই শূন্যতাটা এখন পূর্ণ হচ্ছে এইগুলো দিয়ে। আপনি যে ঘৃণার কথা বলছেন, দেখেন দুটা জিনিস হয়, সবসময়ই দুটা জিনিস হয়। যে কোনো মিডিয়ার শক্তি, যে কোনো মিডিয়ার নেগেটিভ শক্তি হচ্ছে দুটা। একটা হচ্ছে যে মিডিয়া গুজব ছড়াতে পারে এবং আরেকটা হচ্ছে মিডিয়া ঘৃণা ছড়াতে পারে। এবং এই জিনিস যে নতুন কোনো কিছু তা না, মানব জাতির ইতিহাসে এই ঘৃণা ছড়ানো এবং গুজব ছড়ানোর ইতিহাস কিন্তু সব সময়। আমরা যদি 14 শতকের ইউরোপের ইয়েতে দেখি, যে ইউরোপে যখন প্লেগ ছড়ালো, দেখা গেল যে কোনো কারণে জিউসদের মধ্যে প্লেগ কম ছড়াচ্ছে, তখন অন্য কমিউনিটি জিউসদেরকে দায়ী করলো, বলল যে শয়তানের সাথে এদের কোনো একটা চুক্তি হয়েছে, এই কারণে এরা ভালো থাকছে, কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি, সো কি করতে হবে? এদেরকে মেরে ফেলো। একদিনে 5000 জিউসকে মেরে ফেলা হলো। তো এইটা ছিল সেই সময়ের মিডিয়া, মানুষ থেকে মানুষে গুজব ছড়ানোর শক্তি। আমরা যদি দেখি যে
1971 সালে আমাদের যখন মুক্তিযুদ্ধ চলে, তখন মিডিয়ার ছিল আপনার পত্রিকা এবং দৈনিক সংগ্রাম, তখন গুজব এবং ঘৃণা দুটাই ছড়িয়েছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদেরকে কাফের, নারীদেরকে গনিমতের মাল, এই যে গুজবগুলো ছড়িয়েছে 1971 পত্রিকার মাধ্যমে। একইভাবে গুজব এবং ঘৃণা ছড়ানো হয়েছে রেডিও মারফত রুয়ান্ডায় 90-এর দশকের শুরুতে। এখন টেকনোলজি চেঞ্জ হয়েছে, এখন ইন্টারনেট চলে আসছে। ইন্টারনেটও একটা মিডিয়া ছাড়া কিন্তু আর কিছু না, এবং এই মিডিয়াতেও আপনি যতক্ষণ একটা নিরাপত্তা ক্লজ সেট আপ করতে না পারবেন, যারা ব্যবহার করবে তাদেরকে আপনি যতক্ষণ পর্যন্ত এটার সাথে সেন্সেবল করে তুলতে না পারবেন, ততক্ষণ এইখানে কিছু মানুষ সুযোগ নেবেই দুটা জিনিসের জন্য। একটা হচ্ছে গুজব ছড়ানো, যেটা প্রবলভাবে আমাদের দেশে ঘটে গেছে। আমরা দেখেছি যে সেই 2012 থেকে আজকে পর্যন্ত রামুর ঘটনা বলেন, নাসিরনগরের ঘটনা বলেন, কিছুদিন আগে ভুলার ঘটনা বলেন, যে মিথ্যা গুজব ছড়িয়ে মানুষের ঘরবাড়ি লুটপাট, মানুষকে আক্রান্ত করা হয়েছে, কাউকে চাঁদে দেখা গিয়েছে যুদ্ধাপরাধীদেরকে, এই যে গুজব ছড়ানো। এর পাশাপাশি যেটা, যে ঘৃণা ছড়ানো, ঘৃণা ছড়ানোর গল্পটা আমাদেরকে কিন্তু খুব গভীরভাবে চিন্তা করতে হবে। এবং আমি এখনই খুব দীর্ঘ আলাপে না গিয়ে যদি আমার কথা বলার সুযোগ থাকে, ঘৃণাটা একটা সমাজে, ঘৃণার বীজটা কিভাবে রূপিত থাকে, এবং এই বিষয়ে যদি সতর্কতা অবলম্বন করা না হয়, তাহলে ঘৃণাটা কিভাবে জেনোসাইড ঘটাতে পারে, এবং জেনোসাইডের মূল বীজটা যে ঘৃণা থেকে আসে, এবং ঘৃণার সাথে জড়িত থাকে আপনার আদারিং, অপর পক্ষ, আমি এক পক্ষ, আরেকজন অপর পক্ষ, এবং সুপ্রিমেসি, আমি সেরা, আমি শ্রেষ্ঠ, আমার মতবাদ, আমার ধর্ম, আমার জাতীয়তা শ্রেষ্ঠ। এই যে ধারণাটা যে আমি শ্রেষ্ঠ এবং অপরজন নিকৃষ্ট, এটা থেকে কিন্তু ঘৃণার বীজ, এবং এই থেকে জেনোসাইডের মতো ভয়াবহ ঘটনাও কিন্তু ঘটতে পারে। সো আমরা এবং কি, আপনার যেহেতু কাছে কি এখন মনে হচ্ছে, আমরা কি এই ধরনের ইন্টারনেটের সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, এবং যে উদ্বেগ তৈরি হচ্ছে, ঝুঁকি তৈরি হচ্ছে, আমরা কি ঠিক এই ধরনের কোনো ঝুঁকির মুখে আছি, বা এরকম পরিস্থিতি তৈরি হওয়ার মতো শঙ্কা কি করা উচিত? দেখুন, আমার একাডেমিক পড়ালেখার কিছু অংশ ছিল জেনোসাইড স্টাডিজ, এবং জেনোসাইড স্টাডিজে আমি যতটুকু পড়ালেখা করেছি, যে জেনোসাইড স্কলার যারা, তারা একটা জায়গাকে সব সময় গুরুত্ব দেন, যে জেনোসাইডের বীজ রূপিত থাকে ঘৃণার মধ্যে, এবং জেনোসাইডের শুরুটা হয় আদারিং থেকে, যে আমি আমি শ্রেষ্ঠ, এবং যখন বলা হবে যে আমি শ্রেষ্ঠ, তার মানে আরেকজন নিকৃষ্ট। আমরা নিজেরা কিন্তু জেনোসাইডের শিকার, আমরা 71-এ জেনোসাইডের শিকার হয়েছি। এবং আপনি 71-এর আগের পুরো সময়টা যদি দেখেন, যে পাকিস্তানিরা জেনোসাইডের যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, সেখানে কিন্তু এই ঘৃণাটা ছিল, এই আদারিংটা ছিল, যে বাঙালিরা হচ্ছে নিচু জাত, বাঙালিরা প্রকৃত মুসলমান না। এই যে টেন্ডেন্সিগুলা, যে এরা প্রকৃত মুসলমান না, এরা সহি না, এরা হিন্দু থেকে কনভার্টেড মুসলমান, হিন্দু মানেই ঘৃণার, হিন্দু মানেই তারা মানে মুসলমানের সমান সম্মান তারা পেতে পারে না। এই যে ঘৃণার বীজগুলো মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এবং জি, আমাদের আমরা হাসান মোরশেদ আপনাকে একটু থামাচ্ছি, এটা খুব বড় আলোচনা এবং গুরুত্বপূর্ণ আলোচনাও বটে। আমরা একটু মন দিয়ে আপনার কথা একটু বড় করে শুনতে চাই। এই পর্যায়ে আরিফ জেদ থেকে আপনার কাছে ফিরতে চাই। আমরা হাসান মোরশেদ যেমনটি বলছিলেন, তার বেশ কিছু পর্যবেক্ষণের কথা, সেগুলো নিয়ে আমরা তার কাছে আবারও যাব। তবে আরিফ জিপ্তিকের কাছে যে বিষয়টি আসলে আমরা শুনবো, যে আপনিও বলছিলেন যে একসময় বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাত্রা হতো, অন্যান্য সাংস্কৃতিক অনেক তৎপরতা অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু আমরা এখন দেখি যে সেইগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে নানা কারণে। আমরা দেখছি একসময় দেখতাম যে মোড়ের চা দোকানে হয়তো আড্ডা হতো, সেখানে গান বাজতো অনেক জোরে, কিন্তু এখন আসলে সেই গান বাজে না। এখন সেখানে আমরা অন্য বক্তৃতা শুনতে দেখি, লোকজন সেগুলো মন দিয়ে শুনছে, প্রভাবিত হচ্ছে। এর পেছনে গত কয়েক বছর ধরে অনলাইন
মিডিয়ায় ভিডিও কন্টেন্টের ছড়াছড়ি বেড়ে যাওয়া এবং মানুষের হাতে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে যাওয়ার এই দুটো বিষয় একই সঙ্গে ঘটার কারণে বোধহয় পুরো ব্যাপারটি ঘটেছে। এবার আপনিও বলছিলেন ঠিক একই সময় এর বিপরীতে সুস্থ শিক্ষামূলক গঠনমূলক কন্টেন্ট যাদের তৈরি করবার কথা সেই কন্টেন্টগুলো আসলে তারা তৈরি করতে ব্যর্থ হয়েছেন। তো এই পরিস্থিতিতে আসলে করণীয় কি, যেখানে আমরা গত সাম্প্রতিক কয়েক বছর ধরে এটি দেখছি উস্কানি, বিদ্বেষ এবং অনেক রকম অবৈজ্ঞানিক বিষয়ের ছড়াছড়ি যেখানে বেশ ছড়িয়ে গেছে পুরো ইন্টারনেট জগতে। আপনি কি বলবেন? নওরোজ, এটা কি আমার সাথে কথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আরিফ থেকে আপনাকে বলছি। জি হ্যাঁ, ধন্যবাদ। এই মূল যে জিনিসটা হচ্ছে এখানের মধ্যে আগেও কিন্তু এই কালচারটা ছিল। আমি যেটা বললাম যে শূন্যতা তৈরি হয়েছে। আপনি যে কথাগুলো বলছেন, যেমন ধরেন 80 দশক 90 দশকে কিন্তু ওয়াজের ক্যাসেট চলতো একই দোকানে, আবার দেখা যাচ্ছে সাইদির ওয়াজ চলতেছে, একটু পরে মমতাজের গান চলছে। এই বিনোদনের জায়গা এবং স্পেসটা ছিল, মানে বহুমুখী বিনোদন, বহুমুখী জায়গা থেকে নেওয়া। এখন তো এটা নাই। আপনি তো এখন গান দিতে পারছেন না ভালো, তো একজন লোক কি বাজাবে? তো আপনি তো একটা মানে অন্যান্য জিনিস দিতে পারছেন না। যদি বিনোদন আপনি ঠিক মতো না দিতে পারেন তাহলে সুন্দর জায়গা তৈরি হচ্ছে। এবং ইন্টারনেটের কথা আপনি যেটা বলছেন, ইন্টারনেটে একই সমস্যা তৈরি হয়েছে। ইন্টারনেটে সরকার যেভাবে খড়গহস্ত বাকি অন্যান্য জায়গাগুলোতে, তারা কিন্তু এই ভুল তথ্য দেওয়া, বিশেষ করে এই যে প্রফেশনাল ওয়াজিয়ানরা যে ধরনের ওয়াজ করে সত্য মিথ্যা মিলিয়ে, যে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 3বার খেলেছি, লিভারপুলে ফুটবল খেলেছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 3বারের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি, রকেট চড়েছি, এই যে আজগুবি মিথ্যা যা ইচ্ছা তা বলা, এইগুলো নিয়ে কিন্তু কোনোদিন কোনো ধরনের সমস্যা তৈরি হয় না। কিন্তু বাকি যে কোনো ধরনের কন্টেন্ট আসলেই সেগুলো নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে। অনেক পলিটিক্যাল কথাবার্তা অনেকে বলতে পারছেন না, কারণ যদি কোনো কথা সরকারের পছন্দ না হয় এবং সেই কথার মধ্যে আপনি লাইক দিয়ে থাকেন, তাহলে আপনাকেও ভুগতে হচ্ছে, আপনাকেও হয়তো জেলে যেতে হচ্ছে। খুব উদ্ভট উদ্ভট কারণে কিন্তু এই খড়গহস্ত হচ্ছে। আপনি দেখবেন আমাদের যে মন্ত্রী মহোদয় আছেন, উনি কিছুদিন পরে এই ফেসবুকে লিখেন যে কারো কাছে আপত্তিকর লিঙ্ক থাকলে আমার দেন, আমি এটা ব্লক করবো। তো উনাদের মানে সামহারিন ব্লগ বন্ধ করে দিয়েছিলেন ওনারা। তো এই যে কারণে হচ্ছে কি, কন্টেন্ট তো আপনি সরকারের কি বলা যাবে প্রেশার, এক হচ্ছে মেধার অভাব, এক হচ্ছে এই তৈরি করার যে আগ্রহ, সেই আগ্রহ এবং কৌতূহলের অভাব। কারণ মধ্যবিত্ত এখন বাংলাদেশের ভোক্তা শ্রেণী না, তারা হয় ভারতের টেলিভিশন চ্যানেলগুলো দেখছেন, ভারতের বাংলা নাটক দেখছেন। আরেকটু হায়ার মধ্যবিত্ত, যাদেরকে আমরা বলি উচ্চ মধ্যবিত্ত, তারা এখন নেটফ্লিক্সে গেছেন, হুলুতে গেছেন, তারা অ্যামাজন প্রাইমে গিয়েছেন। এই কারণে মধ্যবিত্তরা যেহেতু বাংলাদেশের বিনোদনের ভোক্তা না, এখানে মধ্যবিত্ত যারা তৈরি করেন, নির্মাণ করেন, তারা আর এই জায়গাটা আসলে ওইভাবে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পাচ্ছেন না, আগ্রহ হারিয়ে ফেলেছে। এটা একটা বড় সমস্যা। আপনাকে মাঝখানে একটু আপনাকে থামাতে চাই। আপনি যে প্রসঙ্গটি বলছিলেন যে একটা তো কন্টেন্টের একটা সংকট রয়েছে, মেধা এবং পারিপার্শ্বিকতার নানা পরিস্থিতির কথা আপনি উল্লেখ করছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে বেশ কয়েক বছর আগে বাংলাদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যখন এক ধরনের আলোচনা এবং আন্দোলনটি শুরু হলো, তখন কিন্তু আমরা দেখছিলাম যে এই বিচারের বিরুদ্ধে যারা ছিলেন সেই পক্ষটি তারা কিন্তু অনলাইনে অনেক বেশি সোচ্চার ছিল এবং তারা কিন্তু ভুলভাল এবং নানা রকম তথ্য তারা বেশ সুসংগঠিতভাবে তারা ছড়াচ্ছিল, বেশ অর্গানাইজড ভাবে, এবং সেখানে কিন্তু ভুলভাল অনেক তথ্য, এক ধরনের জনমত গঠনেরও একটা চেষ্টা আমরা দেখেছিলাম। সে সময় একটি পক্ষ বা মুক্তমনা পক্ষ, তারা কিন্তু এর বিরুদ্ধে তারা কিন্তু তাদের তৎপরতা বাড়িয়েছিলেন। আপনিও সেই দলে ছিলেন এবং আপনারও সেখানে কিছু অংশগ্রহণ ছিল। তো সেই ব্যাপারটি তখন কিন্তু সাফল্যের সঙ্গে কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা একটা জনমত তৈরি হতে। তো এখন আসলে যে পরিস্থিতিটি তৈরি হচ্ছে, আমরা যে তথ্যের ছড়ানোর কথা বলছি তার বিপরীতে এ ধরনের কোনো তৎপরতা কিন্তু আমরা আসলে সেই অর্থে দেখছি না, যে এই তথ্যটি ভুল, এই তথ্যটি অবৈজ্ঞানিক, এই তথ্যটি বিদ্বেষপূর্ণ, এরকম তথ্য, এরকম তৎপরতা কিন্তু আমরা দেখি না। শুধু কি সরকারের এখানে দায়িত্ব, নাকি এখানে অন্য যারা স্বেচ্ছায় কাজ করেন প্রচার বা জনমত সৃষ্টির ক্ষেত্রে, তাদেরও কি এখানে নীরবতা কিছুটা দায়ী কিনা? না, তাদের নীরবতা দায়ী না, তো তাদেরকে তো আপনি নীরব করে ফেলেছেন। আপনি সব সেক্টরে যেভাবে লোকজনের গলা টিপে ধরেছেন, এই গলা টিপা তো এখানেও ঘটেছে। আপনি যে কথাটা বলছেন, আমি বলি, বাংলা ব্লগের যখন প্রথম বিকাশ বা বিস্তার যখন তৈরি হয়, আমরা এখানে হাসান মুর্শেদ আছেন, আমি আছি, বা আপনিও তখন ব্লগের সাথে সম্পৃক্ত ছিলেন, দেখেছেন, তখন কিন্তু জামায়াত শিবির তারা এক ধরনের প্রফেশনাল ব্লগার দিয়ে তারা চেষ্টা করেছে তাদের কন্টেন্ট, তারা বুঝেছে যে এই দেশ ডিজিটাল হবে বা ইন্টারনেটে অনেক প্রচার হবে। এর বাইরে আমরা যারা স্বেচ্ছাসেবকরা ছিলাম,
আমরা কিন্তু নিজের উদ্যোগে, কারণ হচ্ছে আমরা যেহেতু জাহানারা ইমামের আন্দোলনের ওই প্রক্রিয়াটা দেখে এসেছি আমাদের শৈশবে, কৈশোরে, তারুণ্যে, যার কারণে আমরা প্রচুর কন্টেন্ট ডেভেলপ করেছি। ওরা যখন গোলাম আজমের বক্তৃতা ব্লগের মধ্যে পাবলিশ করছে, আমরা তখন ৭১-এর ঘাতক দালাল কে কোথায় সে বইটা আমরা তুলে ধরছি। এই এই জায়গাটা কিন্তু একটা বিশাল স্বেচ্ছাসেবক গোষ্ঠী আমাদের ছিল, এবং সেই স্বেচ্ছাসেবক গোষ্ঠী ২৪ ঘন্টা আমরা রুটিন করে প্ল্যান করে কিন্তু অনলাইন মনিটর করতাম। আমাদের যে অ্যাক্টিভিস্টরা জার্মানিতে ছিলেন, যারা ইংল্যান্ডে ছিলেন, আমেরিকায় ছিলেন, আমরা বাংলাদেশে ছিলাম, আমাদের মধ্যে একটা রুটিন ছিল যে কোন ৪ ঘন্টা কারা কারা দেখবেন, ব্লগ গুলাতে কি হচ্ছে। তো এটারই ধারাবাহিকতা কিন্তু শাহবাগ কিন্তু একদিনের তৈরি নয়, বা গণজাগরণ মঞ্চ একদিনের তৈরি নয়। এর আগের বিভিন্ন সময়ের যে গঠনটা, সচলায়তন ব্লগের পক্ষ থেকে তখন আমার ধারণা কয়েক লক্ষ, মুর্শিদ ভালো বলতে পারবেন, কয়েক লক্ষ লিফলেট আমরা রাস্তায় রাস্তায় মেরেছি আমাদের অ্যাক্টিভিস্টরা। গোটা বাংলাদেশের যারা অনলাইনে ছিলেন তারা চেয়ে নিয়ে যেতেন এবং আমরা তখন ওইগুলো দিতাম। আমার ব্লগ ৪.৫ লক্ষ স্বাক্ষর ঢাকা শহরে সংগ্রহ করেছে, বিভিন্ন শপিং মলের সামনে দাঁড়িয়ে, বই মেলায় দাঁড়িয়ে, যে রাজাকারের বিচার চাই, যুদ্ধাপরাধীদের বিচার চাই, এর পক্ষে জনমত সংগ্রহ। সো আমরা যে শুধু অনলাইনে ছিলাম তা নয়, অনলাইন এবং অফলাইন মিলিয়ে কিন্তু এক ধরনের অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে আমরা গিয়েছি। সেই সময়ের দাবি প্রয়োজনীয়তা পরিস্থিতি আবারও আসতে যাচ্ছে কিনা সামনের দিনগুলোতে, আপনার কাছে কি এরকম কিছু মনে হয়? বলতে চাচ্ছি কেন আমরা এখন এই জায়গাটা দেখি না। যখন দৃশ্যমান আপোষ তৈরি হলো, তখন ব্যাপক সংখ্যক ব্লগারদেরকে গ্রেফতার করা শুরু হলো। আমরা অনেকেই ঘরবাড়ি সরে পড়লাম, এবং আপনি দেখবেন যে ব্লগারদেরকে গ্রেফতার করে তাদের সামনে কম্পিউটার দিয়ে ছবি তোলা হতো, মনে হতো ওরা কম্পিউটার চোর, মানে এইভাবে করে দেওয়া হচ্ছে। এত হচ্ছে পরবর্তী প্রজন্মে যারা এই জায়গাগুলো স্বেচ্ছাসেবায় কাজ করতেন, তারা একদম হতাশার মধ্যে পড়লেন, এবং তারা সরকারের এই চাপটা, এর বাইরে তো বেসরকারি চাপ আছে, জামাত শিবির এবং তাদের সমর্থিত গোষ্ঠী কোপাচ্ছে, মারছে, খুন করছে, বাড়ি ঘরে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, আমাদের বাড়ি ঘরে কাফনের কাপড় পাঠাচ্ছে। তো সব মিলিয়ে যে অশান্তি তৈরি হলো, এবং তখন কিন্তু এই স্বেচ্ছাসেবায় করা কাজগুলো অনেক কমে গেল। আমি এটার জন্য কাউকে দায়ী করছি না এই কারণে, কারণ যারা ভলান্টিয়ার ছিলেন তারা তখন জীবনের ঝুঁকি, সরকারের নিগৃহণের ঝুঁকি, সবকিছু মিলিয়ে তারা তখন একটু নিরুৎসাহিত হয়ে গেছে। এবং এই স্পেসটা, তারপরেও আমি বলবো যে যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার একটা জায়গায় গিয়েছে, শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়ে গেছে প্রায় সকলেরই, এটারও একটা কারণ ওই মিশনটা এখন অনেকেই এক ধরনের কি বলবো আমি এটাকে, বিজয়ী হয়ে ঘরে ফেরার মতো আছে। পরবর্তী এখন যে কন্টেন্টের সংগ্রাম তৈরি হচ্ছে, এটার সাথে কিন্তু যুদ্ধাপরাধের বিচার জাস্টিফিকেশনের জায়গাটা আর নাই। ওরা আগে যে জিনিসটা করতো যে যুদ্ধাপরাধ ওরা করে নাই বা করলে ভালো করেছে এইসব জাস্টিফিকেশন করতো, এটা এখন আর প্রয়োজন পড়ে না, কারণ ওদের তো বিচার হয়ে গেছে এই দেশের মাটিতে। এখন ভিন্ন রাজনীতি তৈরি হয়েছে, এবং সেই ভিন্ন রাজনীতি কে মানে বিরোধিতা করার জন্য যে নতুন প্রজন্মের যে দায়ভার, আমার মনে হয় এটা সকলের সামগ্রিক ব্যর্থতা। আমরা সেই প্রজন্ম তৈরি করতে পারিনি, সেই প্রজন্মকে আমরা উৎসাহিত করতে পারিনি। শুধু তাই নয়, তাদেরকে বিভিন্নভাবে নিগৃহ করে আমরা নিরুৎসাহিত করছি। আমরা আসলে সেই পরিস্থিতি থেকে নিশ্চয়ই হয়তো বেরিয়ে আসতে চাই। আবারও সেই পরিস্থিতি তৈরি হয়েছে কিনা এই প্রসঙ্গটি শুনতে চাই একটু হাসান মোর্শেদের কাছে। আপনি বেশ কিছু উদাহরণ এবং বিশ্লেষণ দিয়ে সেই বিষয়গুলো নিয়ে আপনি বলবার চেষ্টা করছিলেন। আমরা সাম্প্রতিক একের পর এক ঘটনা এবং বিভিন্ন যে উপসর্গ, ঘটনা থেকে যে উপসর্গ, এবং তা থেকে আমরা একটু বুঝতে চাই সামনের দিনগুলোতে আসলে কি ধরনের তৎপরতা আসা উচিত, কি ধরনের উদ্যোগ আসা উচিত, মুক্তমনা গঠনমূলক চিন্তা যাদের মাথায়, যারা একটু উদারপন্থী এবং যারা একটু সংস্কার চান, একটু ভালো এবং সুশীল একটি বাংলাদেশ চান, তাদের জন্য আসলে কি করণীয়? দেখুন বাংলাদেশটা কিরকম হবে, যে ধন্যবাদ। দেখুন বাংলাদেশটা কিরকম রাষ্ট্র হবে সেই সিদ্ধান্ত কিন্তু সেই বাংলাদেশের শুরুতেই কিন্তু হয়ে গেছে। বাংলাদেশ রাষ্ট্র যখন তৈরি হয় তখনই, এবং আমাদের সংবিধানেই এটার উল্লেখ হয়েছে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, যেখানে এই বাংলাদেশ রাষ্ট্র সীমানার ভিতরে যতজন নাগরিক আছে, প্রত্যেক নাগরিকের তার ধর্ম যাই হোক, তার সংস্কৃতি যাই হোক, তার রাজনৈতিক বোধ যাই হোক, এখানে প্রত্যেক মানুষের অধিকার কিন্তু সমান। এখানে কেউ বড় কেউ ছোট, আমি 90% বলে আমার মত এইখানে চলবে, কেউ 10% বলে তাকে নিয়ে আমি যা খুশি বলে ফেলবো। বাংলাদেশ কিন্তু এইরকম হতে পারে না, রাইট? কিন্তু হতে পারে নাটা এক জিনিস, আর আসলে কি হচ্ছে, আপনি কন্টেন্টের কথা বলছেন, আপনি অনলাইন কন্টেন্ট গুলোতে যদি যান
ইউটিউবে যান, ফেসবুকে যান, কন্টেন্ট গুলো ভর্তি দেখবেন। একটা বড় কন্টেন্টই হচ্ছে যে আমরা অন্য ধর্মের মানুষদেরকে, আমি নিজে একজন মুসলিম, আমার নিজে শুনতে লজ্জা লাগে যে যেখানে এই কন্টেন্ট গুলোতে অমুসলিম যারা আছেন আমাদের সহনাগরিক, তাদের ধর্ম বিশ্বাস নিয়ে, তারা যাদের পূজা করেন সম্মান দিয়ে, তাদেরকে নিয়ে কি ধরনের নোংরা ভাষায় কথা বলা হচ্ছে এবং সেগুলো লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। এক, আপনি দেখবেন যে নারীদের বিরুদ্ধে, নারীদেরকে নিয়ে কি ধরনের নোংরা কথাবার্তা, নোংরা প্রচারণা এইখানে হচ্ছে। ভিন্ন সংস্কৃতির মানুষ যারা আছেন তাদেরকে নিয়ে কি ধরনের হাস্য তামসা, মজা করা হচ্ছে। যেমন কয়েকদিন আগেই, 4-5 দিন আগে ফেসবুকের একটা ঘটনা, যে গারো সম্প্রদায়ের একজনের বিয়ের ছবি সেটা ফেসবুকে দেয়া হয়েছে, যে গারো সম্প্রদায় মাতৃপ্রধান, সেখানে একজন ছেলে বিয়ের দিন তার স্ত্রীর বাড়িতে আসছেন এবং তিনি কাঁদছেন। এই যে ছবিটা আসছে যখন, সেইখানে তাদেরকে নিয়ে, তাদের সংস্কৃতিকে নিয়ে এক ধরনের হাসি তামসা ফাজলামি করা হচ্ছে। গারোকে বলা হচ্ছে গরু, খাসিয়াকে বলা হচ্ছে খাসি। এই যে নোংরামিটা, এই যে অপরকে, যেহেতু আমি সংখ্যাগরিষ্ঠ আমার ধর্মীয় পরিচয়ে, বা আমি সংখ্যাগরিষ্ঠ আমার নৃতাত্ত্বিক পরিচয়ে, সুতরাং বাকি যে আছে সংখ্যালঘু, যে আমার সাথে শক্তিতে পারবে না, আমি তাকে নিয়ে যা খুশি করছি। সো এইটা একটা কাল্ট হিসাবে আমাদের এখানে চলছে। তো এটাকে প্রথমত নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কার? এটাকে প্রথমত নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে সরকারের। কারণ আমি প্রথম কথাই বলছি যে আপনি ডিজিটাল পাওয়ারটা সবার হাতে ছড়িয়ে দিয়েছেন, ভালো করেছেন, কিন্তু সেই পাওয়ারটা রাইট ওয়েতে কন্ট্রোল হচ্ছে কি হচ্ছে না, সেইটার রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। এখন সরকার এই জায়গাটা সঠিকভাবে করছেন কিনা, প্রথম জবাবদিহিতা কিন্তু এই জায়গাতে আসতে হবে, এবং এইটারও কিছু আপনার শর্ট টার্ম এবং লং টার্ম হাসান মোর্শেদ, আপনি কয়েকবারই বললেন যে এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ বা সঠিক দায়িত্বটি পালন করার একটা বড় দায়িত্ব আসলে সরকারের উপরে বর্তায়, কিন্তু নানা প্রেক্ষাপট, নানা পরিস্থিতি, নানা হিসেব নিকেশের কারণে সরকার যদি সে কাজে পুরোপুরি যদি সফল না হয় বা উদ্যোগ নিতে যদি কিছুটা পিছপা থাকে, সেক্ষেত্রে দেশের যারা শুভবুদ্ধির মানুষ, যারা দেশের কথা ভাবেন, তাদের কি কিছু করা উচিত কিনা বা তাদের করণীয় কিছু থাকে কিনা? অবশ্যই করা উচিত, অবশ্যই করার উচিত। কারণ আমরা তো সবসময়ই দেখে আসছি যে এই বাংলাদেশ রাষ্ট্রটাই কিন্তু তৈরি হয়েছে যে আমাদের যা ন্যায্য, যা করা উচিত তা করা হয়নি বলেই কিন্তু আমরা আমাদের মতো করে রাষ্ট্র তৈরি করেছি। এবং তারপরও আমরা দেখেছি যে দুইটা সামরিক শাসন, সেইখানেও যা করা উচিত, যা করা হয়নি বলেই কিন্তু আমরা সেই সামরিক শাসনকে আমরা এই দেশের জনগণ বিদায় করেছে। সুতরাং এখন যে সরকার আছেন, এই সরকার নিজেদেরকে তারা গণতান্ত্রিক সরকার, তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের যখন বলা হচ্ছে, তার মানে আপনি বলছেন যে আপনি প্রতিশ্রুতিশীল একটা ধর্মনিরপেক্ষ সকল মানুষের সমান অধিকার আপনি নিশ্চিত করবেন। এখন আপনি যদি এটা নিশ্চিত না করেন, তাহলে এই দেশের যে মানুষ, আমরা যারা এই বুথগুলোকে ধারণ করি, আমাদেরকে অবশ্যই সরকারের মুখোমুখি দাঁড়িয়ে এর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই এটি আসলে একটি বড় আলোচনা, ধারাবাহিক আলোচনা। আমরা আলোচনাটি আজকে, যেহেতু আমাদের সময় বড় অল্প, এখানে হয়তো আমরা শেষ করে দিচ্ছি, কিন্তু আলোচনাটি চলুক। আমরা এ বিষয় নিয়ে আসলে আরও অনেক করণীয়, আরও অনেক নানা দিক নিয়ে নিশ্চয়ই আরও অনেক আলোচনা করব। আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আরিফ জাতিক এবং হাসান মোর্শেদ, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আলোচনায় অংশ নেবার জন্য। আমরা কথা বলছিলাম, দুজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক এবং লেখক গবেষক হাসান মোর্শেদ। একই সঙ্গে আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এলাম। দর্শকদের যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।